আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি হরমুজ প্রণালীকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি তার বক্তব্যে দাবি করেছেন যে হরমুজ প্রণালী পৃথিবীর 30% জ্বালানি সরবরাহ করলেও এই হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্র তার মোট চাহিদার মাত্র 1% তেল আমদানি করে, যেখানে জাপান আমদানি করে তার মোট চাহিদার 95%, চীন আমদানি করে 70 থেকে 80% এবং কোরিয়া সহ আরও দেশগুলো, ভারতের মতো দেশগুলো আমদানি করে অনেক বেশি। সুতরাং হরমুজ প্রণালী উদ্ধার করা এই সকল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা ততটুকু গুরুত্বপূর্ণ নয়। এখন প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ না থাকলে কেন ন্যাটো দেশের সহযোগিতা জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র আবেদন করছে? এখানে কেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা বলছেন হরমুজ প্রণালী আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনীতিতে মারাত্মক ধরনের বিপর্যয় শুরু হবে? চলুন আমরা এই গোপন যে খেলাটা রয়েছে এটা পরিষ্কারভাবে বুঝি। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের মজুদ আবিষ্কৃত দেশ। মানে এখানে প্রচুর পরিমাণে জ্বালানি তেল রয়েছে, যার পরিমাণ প্রায় 83 বিলিয়ন ব্যারেল। মানে বর্তমান পৃথিবীর টপ 10 র্যাঙ্কে তাদের অবস্থান প্রায় 8তম। এবং এই যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। হিসাব বলছে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় 20 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের দরকার, যেখানে যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে উৎপাদন করে 21 মিলিয়ন ব্যারেল। মানে প্রতিদিন যুক্তরাষ্ট্র আরও অতিরিক্ত 2 মিলিয়ন ব্যারেলের মতো জ্বালানি তেল রপ্তানি করে। এখন যদিও যুক্তরাষ্ট্র জ্বালানি তেল রপ্তানি করে, তবে তাদের জ্বালানি তেল উৎপাদন ব্যবস্থাটা সাস্টেনেবল নয়। দেখুন, জ্বালানি তেলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো পাতলা জ্বালানি তেল, আরেকটি হলো ভারী জ্বালানি তেল। সৌদি আরবের যে তেলগুলো রয়েছে এগুলো পাতলা জ্বালানি তেল, এবং সৌদি আরবের তেল ক্ষেত্র হলো কনভেনশনাল সিস্টেম, যেখানে স্বাভাবিক চাপে পাম্পিংয়ের মাধ্যমে সহজে তেল উত্তোলন করা যায়। আর এই জন্যই প্রতি ব্যারেল তেল উত্তোলন করতে সৌদি আরবে খরচ হয় সর্বোচ্চ $3 থেকে $8 বা $10-15 বেশি হয় না। সেখানে যুক্তরাষ্ট্রের যেই তেল ক্ষেত্রগুলো রয়েছে বা তেল রয়েছে সেগুলো ভারী, এবং তেল ক্ষেত্রগুলো হলো প্রধান শেল অয়েল। এগুলো মাটির নিচে যে পাথর রয়েছে তার ভেতর লুকিয়ে থাকে, এবং এগুলোকে উত্তোলন করার জন্য হাইড্রোলিক ফ্র্যাকচারিং যে পদ্ধতি রয়েছে, এছাড়াও হরিজন্টাল যে ড্রিলিং রয়েছে, এগুলো দরকার। এতে প্রচুর খরচ হয়, পানি, কেমিক্যাল, স্যান্ড, হাই প্রেশার যন্ত্রপাতি এবং নতুন অয়েল বারবার ড্রিল করতে হয়। আর এই জন্যই কিন্তু সৌদি আরবের 1 ব্যারেল তেল উত্তোলন করতে যেখানে খরচ হয় $15, সেখানে যুক্তরাষ্ট্রের নিজের খনি থেকে 1 ব্যারেল তেল উত্তোলন করতে খরচ হয় $60, যেখানে আন্তর্জাতিক বাজারে এর কম থাকে। মানে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলন করা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক নয়। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র কিছু কিছু তেল উত্তোলন করলেও বাকি বৃহত্তম তেল তারা কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করে, এবং সেগুলো নিজের দেশে পরিশোধন করে, তারপর তারা কিছুটা রপ্তানি করে। দেখুন, যুক্তরাষ্ট্র বর্তমানে তার মোট চাহিদার প্রায় 30 থেকে 40%, মোটামুটি প্রতিদিন 6 থেকে 7 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করে। এখন এই জ্বালানি তেল বিশ্ববাজারে যে দাম রয়েছে তার সঙ্গে ওঠানামা করে। মানে পার্মানেন্ট কোনো চুক্তি নয়, যা দাম থাকবে সেই হিসাবে। হরমুজ প্রণালী বন্ধের কারণে বর্তমানে জ্বালানি তেলের দাম $100 পার ব্যারেলের বেশি ছাড়িয়ে গেছে। সেটা $140 কাছাকাছি এমনটা, এবং শোনা যাচ্ছে $200 পার ব্যারেলও হতে পারে। এখন এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো থেকে যে 6 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল প্রতিদিন আমদানি করে, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রতিদিন তাদের $500 মিলিয়ন অতিরিক্ত খরচ হচ্ছে। আর এটা সরাসরি তাদের অভ্যন্তরীণ বাজারে তাদের যে তেলের সাপ্লাই, সেখানে সরাসরি ভোক্তাদের হিট করবে। আর এটা করলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বড় বড় যে সকল তেলের কোম্পানি রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই তেল বিক্রির শেয়ারের অর্থ থেকে প্রতিদিন তারা কিন্তু বিপুল পরিমাণের যে শেয়ারিং অর্থ রয়েছে তা পায়, তার পরিমাণও বিলিয়ন ডলারের বেশি। মানে সে হিসাব করলে শুধুমাত্র হরমুজ প্রণালীর জন্যই যুক্তরাষ্ট্রের $1 থেকে $1.5 বিলিয়ন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যদি আমরা সেখানে পেট্রো ডলারের কথা বলি, আরও অতিরিক্ত $2 বিলিয়ন
করতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে ৩ থেকে $৩.৫ বিলিয়ন বর্তমানে প্রতিদিন প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে, যা এত বড় ক্ষতি অন্য কোনো দেশ যারা এই প্রণালী দিয়ে তেল আমদানি করে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। কারণ অলরেডি যে এশিয়ার দেশগুলো রয়েছে তাদের জন্য পকেট ওপেন করে দিয়েছে ইরান, যে আপনারা তেল নিতে পারবেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মিত্ররা পারবে না। এটাও যুক্তরাষ্ট্রের জন্য একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। দেখুন, যত দ্রুত সম্ভব ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী উদ্ধার করার জন্য একটা ডেডলাইনে রয়েছে যুক্তরাষ্ট্র, এটা তাদের করতেই হবে। আর এটা করার জন্য তারা তাদের মিত্র দেশের সহযোগিতা চেয়েছে, সবাই কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছে। অবশেষে গতকালকে পোল্যান্ডের প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সামরিক সংঘাতে তারা সেনা পাঠাবে না। এই ক্ষেত্রে একমাত্র যুক্তরাষ্ট্রের জন্য একটা ভালো খবর হতে পারে, যেই যুক্তরাষ্ট্র এই সংযুক্ত আরব আমিরাতকে প্রোটেকশন দিয়ে নিজেরা টিকিয়ে রেখেছে, সেই সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী মুক্ত করার জন্য তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে। ব্যাপক ভিত্তিতে তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। দেখার বিষয় যে সংযুক্ত আরব আমিরাত কতটা শক্তিশালীভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে। দেখুন, হরমুজ প্রণালী দিয়ে যে কয়েকটি দেশ বিশাল পরিমাণে তেল আমদানি করে তার অন্যতম একটি বৃহত্তম দেশ হলো ভারত। তারাও কিন্তু ইরানকে অনুরোধ করেছে তাদের জাহাজ চলাচলগুলো নিরাপদ রাখার জন্য। এই ক্ষেত্রে ইরান ভারতকে একটি নতুন শর্ত দিয়েছে। দেখুন, মাত্র মাসখানেক পূর্বেই ইরানের ৩টি তেলের ট্যাঙ্কারকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকা সে ৩টি তেলের ট্যাঙ্কারকে ভারত আটক করেছিল। ইরান নতুন শর্ত দিয়েছে, সেই ৩টি ট্যাঙ্কার যদি ইরানকে ফেরত দেওয়া হয়, তাহলে এই ভারতের যে সকল তেলের ট্যাঙ্কার রয়েছে তাদের নিরাপদ চলাচলের জন্য যে সুবিধা, সেটা ইরান হয়তো প্রোভাইড করতে পারে। এখন বিষয়টা শুনতে সহজ মনে হলেও, কারণ সেই তেলের ট্যাঙ্কারগুলো এখনও ভারতের বন্দরে নোঙর করে রয়েছে, ভারত চাইলেই সেগুলো ফেরত দিতে পারে। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বাড়বে এবং ইসরায়েলের সঙ্গেও তাদের দ্বন্দ্ব বাড়বে। সুতরাং প্রস্তাবটা যত সহজ, ভারতের বাস্তবায়ন করার বিষয়টা ততটা কঠিন। দেখার বিষয় আসলে ভারত কি করে। ভিডিওটির একেবারে শেষের দিকে অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ আপনাদের দিতে হচ্ছে। এটি একটি সংবাদের আপডেট। আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল রাতেই ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের বর্তমান যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন আলী রাজানি নিহত হয়েছেন। রাতের দিকে ইরান কনফার্ম করেছিল তিনি নিহত হননি, তার চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। একেবারে ভোর রাতেই সকাল 6টার দিকে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের প্রেস টিভি এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন যে ডক্টর আলী রাজানি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং এর সঙ্গে তার যিনি একজন ছেলে ছিল নিহত হয়েছেন। কারণ পারিবারিকভাবে তার বাড়িতেই কিন্তু মিসাইল হামলাটা করা হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেই কিন্তু তিনি নিহত হন। এই ধরনের কিন্তু কনফার্মেশন ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অবশ্যই যুদ্ধকালীন পরিস্থিতিতে আলী রাজানির এই অবস্থায় চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ব্যাপার ইরানের জন্য এবং স্ট্র্যাটেজিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জটিলতা তৈরি করতে পারে কমান্ডিং সিস্টেমের অধীনে। তবে এটা সত্য যে এই ঘটনার পর এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ আরেকটি পর্যায়ে পৌঁছে গেল এবং ইরান এর পাল্টা জবাব হিসাবে আরও শক্তিশালী হামলা শুরু করবে। আজকের দিন মোটামুটিভাবে পুরো দিনটাই আপনারা শক্তিশালী হামলা হয়তো পর্যবেক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।